বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে। তিনি বলেন, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি জনগণ একসঙ্গে হলে ১৬০ কোটির একটি বিশাল মানব সম্পদ তৈরি হয়। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। দায়িত্ব গ্রহণের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তার দেয়া বক্তব্য দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা উস্কে দিয়েছে। বিশেষ করে তার বক্তব্যে উঠে আসা একই আকাশ একই বাতাস এবং দুই দেশের জনসংখ্যাকে একত্রে উল্লেখ করার বিষয়টি অনেকের কাছেই অখণ্ড ভারত ভাবনার প্রতিধ্বনি হিসেবে ধরা পড়েছে। নতুন ভারতীয় রাষ্ট্রদূত এসেছেন এবং এসেই তিনি নাকি বাংলাদেশ দখল করার কথা বলেছেন। ভারত বাংলাদেশ এক হয়ে যাবে এরকম বক্তব্য দিয়েছেন। ভারত বাংলাদেশ এক করার কথা বলছেন নতুন এই রাষ্ট্রদূত। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। এই মেলামেশাটা দরকার। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে, ওইটা দেখতে হলো একই আকাশ একই বাতাস একই যন্ত্র। শুধুমাত্র বাংলাদেশ ভারতই নয়, গোটা বিশ্বে যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশেরই আকাশ এবং বাতাস একই। ভারতের নরেন্দ্র মোদীর গোপন এজেন্ট তার প্রতিনিধি দীনেশ ত্রিবেদী তিনি বাংলাদেশে প্রবেশ করেই অখণ্ড ভারতের বীজ বপন করেছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশে এসে এটাকে আমার বাংলাদেশ মনে হচ্ছে না, এটাকে ভারত মনে হচ্ছে এবং বাংলাদেশ এবং ভারতকে একত্রিত করে অখণ্ড ভারত করার স্পষ্ট বার্তা তিনি দিয়েছেন, যেটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি এবং যে বিষয় নিয়ে কিন্তু এবার গোটা বাংলাদেশেই তুমুলভাবে আলোচনা এবং সমালোচনার ঝড় চলছে। যে কারণে এবার বাংলাদেশে এসে ভারতের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে নরেন্দ্র মোদীর গোপন এজেন্ট দীনেশ ত্রিবেদী তিনি হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে বাংলাদেশে এসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে ভারতের নরেন্দ্র মোদীর গোপন এজেন্ট দীনেশ ত্রিবেদী। সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে বাংলাদেশের যেই সমস্ত মির্জাফররা ভারতের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপরে বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাতের ঢাকা, গুলশান বা বনানীর কোনো এক বিলাসবহুল হাইরাইজ অ্যাপার্টমেন্ট। ঘরের ভেতর নরম আলো, ব্যাকগ্রাউন্ডে বাজছে হালকা জ্যাজ মিউজিক। সোফায় গা এড়িয়ে বসে আছেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তার পরনে ইতালিয়ান ব্র্যান্ডের স্যুট, হাতে স্কচ হুইস্কির গ্লাস। তিনি এই রাষ্ট্রের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পদের অধিকারী। হতে পারেন তিনি সচিবালয়ের কোনো দোর্দণ্ড প্রতাপশালী আমলা কিংবা রাষ্ট্রের কোনো সংবেদনশীল বাহিনীর শীর্ষ কর্মকর্তা, অথবা হয়তো নীতি নির্ধারণী ফোরামের একজন মাস্টার মাইন্ড। তার সামনে বসা একজন ভিনদেশি কূটনীতিক, নির্দিষ্ট করে বললে পার্শ্ববর্তী সেই শক্তিশালী দেশের ইন্টেলিজেন্স উইংয়ের একজন প্রতিনিধি। কর্মকর্তাটি হাসি মুখে একটি অত্যন্ত গোপনীয় ফাইলে সই করে কূটনীতিকের হাতে তুলে দিলেন। এই ফাইলটিতে যা লেখা আছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশের হাজার কোটি টাকার ক্ষতি হবে, দেশের সার্বভৌমত্ব মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। কিন্তু কর্মকর্তাটির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি গ্লাসে চুমুক দিয়ে নিজের মাতৃভূমিকে নিয়ে তাচ্ছিল্য করে বললেন, আরে দাদা, এই দেশের মানুষদের নিয়ে কিচ্ছু হবে না, এরা সব অশিক্ষিত, ব্যাকওয়ার্ড। আপনারা যদি আমাদের গাইড না করেন, আপনারা যদি সাপোর্ট না দেন, তাহলে এই দেশটা তো একদিনেও চলবে না। উই নিড ইয়োর ব্লেসিংস। নিজের মাতৃভূমিকে, নিজের দেশের মানুষকে ভিনদেশি প্রভুদের সামনে এভাবে নির্লজ্জর মতো অপমান করতে তার গলার স্বর একবারও কাঁপল না। এই হলো বর্তমান বাংলাদেশের সবচেয়ে রূঢ় এবং ভয়ঙ্কর ট্র্যাজেডি। যে দেশে ভারতের একজন রিকশা চালক নিজের রক্ত দিয়ে দেশের সম্মান কেনে, সেই দেশে আমাদের ট্যাক্সের টাকায় বসে থাকা, আমাদের আলো বাতাস খাওয়া একটা গোষ্ঠী নির্লজ্জের মতো ভিনদেশি প্রভুর জুতো পালিশ করে। ইতিহাসের পাতা উল্টোলে দেখা যায়, সিরাজউদ্দৌলার পতনের জন্য রবার্ট ক্লাইভ যতটা না দায়ী ছিলেন, তার চেয়ে হাজার গুণ বেশি দায়ী ছিলেন মির্জাফর, ইয়ার লতিফ আর ঘসেটি বেগমরা। ক্লাইভ তো তার নিজের দেশের স্বার্থ রক্ষা করতে এসেছিলেন। তিনি একজন ইংরেজ, ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটানোই তার
কাজ। এতে ক্লাইভের কোনো দোষ ছিল না, কিন্তু মীর জাফররা তো এই মাটির সন্তান ছিলেন। আজকের বাংলাদেশেও সেই মীর জাফরের ডিএনএ বহন করা মানুষের অভাব নেই। খুঁজলে দেখবেন বাংলাদেশের ঘরে ঘরে এমন কিছু মানুষের জন্ম হয়েছে যারা শুধু সুযোগের অপেক্ষায় থাকে কখন ভারতের হয়ে ওকালতি করবে। এরা সোশ্যাল মিডিয়ায়, টিভির টক শোতে, পত্রিকার কলামে সারাদিন ভারতের গুণগানে পঞ্চমুখ থাকে। ভারত যখন সীমান্তে আমাদের মানুষকে পাখির মতো করে গুলি করে মারে তখন এরা নিশ্চুপ থাকে। ভারত যখন পানি আটকে আমাদের ফসল মেরে ফেলে তখন এরা আবহাওয়া পরিবর্তনের দোহাই দেয়। ভারত যখন আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করে এরা তখন সেটাকে বন্ধুত্বপূর্ণ পরামর্শ বলে চালিয়ে দেয়। এরা কারা? এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা সমাজের অত্যন্ত প্রভাবশালী অংশের প্রতিনিধিত্ব করে। এরা বসে আছে সচিবালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে, যেখান থেকে রাষ্ট্রের পলিসি তৈরি হয়। এরা বসে আছে রাষ্ট্রের সংবেদনশীল বাহিনীগুলোতে, যাদের হাতে দেশের নিরাপত্তার দায়িত্ব। এরা বসে আছে মিডিয়ার নিউজ রুমে, যেখান থেকে প্রতিদিন মানুষের মগজ ধোলাই করা হয়। এরা দেখতে আমাদের মতোই, এরা বাংলায় কথা বলে, ইলিশ মাছ দিয়ে ভাত খায়, পহেলা বৈশাখে পাঞ্জাবি পরে। কিন্তু এদের আসল আনুগত্য, এদের আসল কেবলা হলো নয়াদিল্লির সাউথ ব্লকে। এরা যখন রাতে ঘুমাতে যায় এরা স্বপ্ন দেখে দিল্লির। এদের ছেলেমেয়েরা পড়াশোনা করে বিদেশে, এদের ব্যাংক অ্যাকাউন্ট সুইস বা সিঙ্গাপুরে। বাংলাদেশ এদের কাছে শুধু একটি চারণভূমি, যেখান থেকে টাকা লুটে নিয়ে এরা ভিনদেশি প্রভুদের মনোরঞ্জন করে। আমরা প্রায় একটা কথা শুনে থাকি, ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু। সাধারণ মানুষের ক্ষোভ থেকে এই কথাটা বলা হলেও ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যটি পুরোপুরি সত্য নয়। সত্য বলতে কি, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত নয়। ভারত একটি বিশাল রাষ্ট্র, তাদের জনসংখ্যা 140 কোটির বেশি, তাদের একটি বিশাল অর্থনীতি আছে, একটি শক্তিশালী সেনাবাহিনী আছে। ভূ রাজনীতির নিয়ম অনুযায়ী প্রতিটি শক্তিশালী রাষ্ট্র তার প্রতিবেশী দুর্বল রাষ্ট্রগুলোর উপর আধিপত্য বিস্তার করতে চাইবে। ভারত চাইছে বাংলাদেশকে তাদের একটি স্যাটেলাইট স্টেট বা আজ্ঞাবহ রাষ্ট্র হিসেবে ব্যবহার করতে, যাতে তারা আমাদের বাজার দখল করতে পারে, আমাদের ট্রানজিট ব্যবহার করে নিজেদের উত্তর পূর্ব রাজ্যগুলোতে পৌঁছতে পারে এবং আমাদের ভূখণ্ডকে তাদের নিরাপত্তার ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। ভারত যা করছে তা তারা তাদের নিজেদের দেশের স্বার্থেই করছে। একজন ভারতীয় নীতি নির্ধারকদের জায়গা থেকে চিন্তা করলে এটি কোনো অপরাধ নয়, এটা হলো রিয়েল পলিটিক বা বাস্তব রাজনীতি। তারা তাদের দেশের প্রতি সৎ। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের ভেতরের লোকগুলোর। ভারত যখন আমাদের ঘরের দরজা ধাক্কা দেয় তখন ভেতর থেকে যদি কেউ সেই দরজা খুলে না দেয় তবে ভারতের সাধ্য নেই এই ঘরে ঢোকার। বাংলাদেশের আসল শত্রু, সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী শত্রু হলো সেই সব ভারতীয় দালাল যারা ঘরের ভেতরে বসে দরজার সিটকিনিটা খুলে দেয়। শত্রুকে আমরা চিনতে পারি, শত্রুর ইউনিফর্ম আছে, শত্রুর একটি নির্দিষ্ট সীমানা আছে। আপনি জানেন যে বর্ডারের ওপরে দাঁড়িয়ে আছে সে আপনার শত্রু, আপনি তার দিকে বন্দুক তাক করে নিজেকে রক্ষা করতে পারেন। কিন্তু যে শত্রু আপনারই ইউনিফর্ম পরে আপনার পাশে দাঁড়িয়ে আছে, যে শত্রু আপনার সাথে একই টেবিলে বসে চা খাচ্ছে আর মুচকি হাসছে, তাকে আপনি কিভাবে চিনবেন? এই শ্বেত শুভ্র উচ্চশিক্ষিত কেতাদুরস্থ দালালরাই হলো এই রাষ্ট্রের পেটের ভেতর থাকা এক একটি ক্যান্সার। এরা কোনো গুলি খরচ না করেই একটি স্বাধীন রাষ্ট্রকে পঙ্গু করে দিতে পারে। কেন এরা এমন করে? কেন নিজের মাতৃভূমির সাথে বেইমানি করে? এর পেছনে কাজ করে এক গভীর মনস্তাত্ত্বিক দাসত্ব। এই দালালরা মনে মনে বিশ্বাস করে যে ভারত একটি সুপার পাওয়ার এবং ভারতের দালালি না করলে তাদের নিজেদের গদি বা চাকরি টিকবে না। তাদের ভেতরে কোনো আত্মমর্যাদা বোধ নেই। তারা হয়তো হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের হয়তো অনেক ক্ষমতা আছে, কিন্তু তাদের মেরুদণ্ডটা একটা কেঁচোর চেয়েও নরম। তারা ভারতের ইন্টেলিজেন্স অফিসারদের সামনে এমনভাবে কুঁকড়ে থাকে যেন তারা কোনো অপরাধী। তারা ভুলে যায় যে তারা একটি স্বাধীন দেশের প্রতিনিধিত্ব করছে। তারা ভুলে যায় যে 30 লাখ শহীদের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছিল কারো দাসত্ব করার জন্য নয়। এই দালালরা শুধু রাষ্ট্রের ক্ষতি করছে না, এরা পুরো জাতির মনস্তত্ত্বকে বিষাক্ত করে তুলছে। এরা সাধারণ মানুষকে বোঝাতে চায় যে ভারতের সাথে আপোষ না করে আমাদের বাঁচার কোনো উপায় নেই। এরা আমাদের তরুণ প্রজন্মের মস্তিষ্ক থেকে আত্মসম্মান বোধ মুছে ফেলতে চায়। কিন্তু ইতিহাস বলে অন্ধকারের মেয়াদ কখনোই অনন্তকাল হয় না। আজকের বাংলাদেশে হয়তো অনেক দালাল ঘাপটি মেরে বসে আছে, কিন্তু এই মাটি মীর জাফরের পাশাপাশি তিতুমির আর সূর্য সেনেরও জন্ম দিয়েছে। রাষ্ট্রের প্রতিটি স্তরে যেমন দালাল আছে, ঠিক তেমনি এমন কিছু নিঃশব্দ দেশপ্রেমিকও আছেন যারা এই দালালদের প্রতিটি গতিবিধি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সচিবালয়ের যে কর্মকর্তাটি রাতে ভিনদেশি কূটনীতিকের হাতে গোপন ফাইল তুলে দিচ্ছেন, তিনি হয়তো জানেন না যে তার ওই ড্রয়িং রুমের বাইরের রাস্তায় পার্ক করা একটি কালো রঙের সাধারণ গাড়িতে বসে কেউ একজন তার প্রতিটি মুভমেন্ট রেকর্ড করছে।
যে পুলিশ বা গোয়েন্দা কর্মকর্তা দেশের চেয়ে ভিনদেশি প্রভুর ইন্টারেস্টকে বড় করে দেখছেন, তিনি হয়তো টেরই পাচ্ছেন না যে তার নিজের অফিসেই এমন একটি কাউন্টার ইন্টেলিজেন্স সেল কাজ শুরু করে দিয়েছে, যারা তার প্রতিটি ফোন কল, প্রতিটি ইমেইল এবং প্রতিটি আর্থিক লেনদেনের উপর নজর রাখছে। নতুন একটি ডিপ স্টেট বা দেশপ্রেমিক রাষ্ট্রযন্ত্র নীরবে তাদের কাজ শুরু করে দিয়েছে। এই ডিপ স্টেটের কোনো রাজনৈতিক রং নেই। এদের একমাত্র লক্ষ্য হলো রাষ্ট্রের পেটের ভেতর থাকা ওই ক্যান্সারগুলোকে সমূলে উৎপাটন করা। তারা একটি ডকেট বা গোপন ফাইল তৈরি করছে। ফাইলটির নাম হয়তো অপারেশন মির্জাফর বা অন্য কিছু। এই ফাইলে লেখা হচ্ছে রাষ্ট্রের ভেতরে থাকা প্রতিটি দালালের নাম, তাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, তাদের বিদেশে পাচার করা টাকার হিসাব এবং তাদের ভিনদেশি প্রভুদের সাথে করা প্রতিটি গোপন মিটিংয়ের ট্রান্সক্রিপ্ট। রাত গড়িয়ে ভোর হচ্ছে। শীতের সকালের কুয়াশা ভেদ করে সূর্য ওঠার প্রস্তুতি নিচ্ছে। গুলশানের সেই বিলাসবহুল হাইরাইজ অ্যাপার্টমেন্টের কর্মকর্তাটি হয়তো সারা রাত স্কচ খেয়ে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার ঠোঁটে এখনো লেপ্টে আছে সেই তৃপ্তির হাসি। তিনি ভাবছেন তার পদমর্যাদা এবং তার ভিনদেশি প্রভুরা তাকে সবসময় রক্ষা করবে। কিন্তু তিনি জানেন না, ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরা শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় বা রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের টেবিলে আজ সকালেই সেই গোপন ডকেটটি পেশ করা হবে। রাষ্ট্রের ভেতরে ঘাপটি মেরে থাকা এই দালালদের শেকড় উপড়ে ফেলার জন্য একটি মাস্টার প্ল্যান ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। একটি রাজনৈতিক এবং গোয়েন্দা থ্রিলারের ক্লাইম্যাক্স এখন তার চূড়ান্ত ফিনিশিং লাইনে দাঁড়িয়ে আছে। যে জাল এই দালালরা এতদিন ধরে বুনেছিল, আজ সেই জালেই তারা আটকা পড়তে যাচ্ছে। হয়তো আজ নয়তো কাল হঠাৎ করে একদিন সকালে আমরা শুনবো সচিবালয়ের কোনো এক শীর্ষ আমলাকে তার অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছে। হয়তো শুনবো রাষ্ট্রের কোনো এক সংবেদনশীল বাহিনীর দোর্দণ্ড প্রতাপশালী কর্মকর্তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হয়েছে কোনো এক গোপন সেলে। কেউ কোনো বিবৃতি দেবে না, কোনো পত্রিকা হয়তো ভেতরের আসল কারণ জানাতে পারবে না। কিন্তু রাষ্ট্রের পরিচ্ছন্নতা অভিযান চলবে নিঃশব্দে, গিলোচিনের মতো নির্মমভাবে। যাদের মেরুদণ্ড নেই, তাদের ক্ষমতা যতই থাকুক না কেন, পতনের সময় তারা একটা তেলাপোকার চেয়েও অসহায় হয়ে যায়। দালালরা এখন ঘুমোচ্ছে, কিন্তু তাদের দরজায় কড়া নাড়ার সময় ঘনিয়ে এসেছে। টিক 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 ঘড়ির কাঁটা এগোচ্ছে, আর সেই সাথে রচিত হচ্ছে এক নতুন আত্মমর্যাদাশীল বাংলাদেশের ইতিহাস, যেখানে মীর জাফরদের জন্য কোনো ক্ষমা নেই, কোনো আশ্রয় নেই। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, যিনি কিনা ভারতের একজন পলিটিক্সবিদ বা রাজনীতিবিদ, তিনি বাংলাদেশে এসে বাংলাদেশে প্রবেশ করে যেই সমস্ত বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য নিয়ে কিন্তু গোটা বাংলাদেশে তোলপাড় চলছে এবং গোটা বাংলাদেশের মানুষ তার প্রতিবাদ করছে। বাংলাদেশের মানুষ প্রশ্ন করছে যে বাংলাদেশ ভারত যদি একই হয় বা তোমরা যদি একই মনে করো, বাংলাদেশ ভারতের মানুষদেরকে যদি তোমরা একই মনে করো, তো তাহলে তোমরা সেই ভারতের সীমান্ত থেকে ভারতীয় নাগরিকদেরকে বা ভারতীয় মুসলমানদেরকে কেন ঠেলে পুশিন করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছো অবৈধভাবে? তাও বৈধভাবে হতো এটা একটা কথা, যে বৈধভাবে বা আন্তর্জাতিক আইন মেনে, কিন্তু আন্তর্জাতিক আইন অমান্য করে, লঙ্ঘন করে অবৈধভাবে বাংলাদেশে ভারতীয় যে অসহায় যে সমস্ত ভারতীয়, তাদেরকে পুশিন করার চেষ্টা করছো কেন? তোমরা পানি সম্পূর্ণভাবে ভারতের মনে করো কেন, এবং তোমরা পানি বন্ধ করে রেখে এরপরে বাংলাদেশের মানুষকে যেভাবে বিপদে ফেলে মারা যাবে সেই ব্যবস্থা তোমরা কেন করো, যদি বাংলাদেশের প্রতি তোমাদের এত দরদি থাকে? এবং বাংলাদেশে এসে কখনোই এটা বলা যাবে না যে আমার তো এটা বাংলাদেশ মনে হচ্ছে না, ভারত মনে হচ্ছে, মানে অখণ্ড ভারতের যেই বার্তা, এটা বাংলাদেশে এসে দেওয়া যাবে না। তুমি তাতে যেই হোক, তাতে নরেন্দ্র মোদী বা তার বাপ এসেও বাংলাদেশে এসে বাংলাদেশকে অখণ্ড ভারত করার কোনো হুমকি বা কোনো বার্তা দেওয়ার অধিকার রাখে না। এটা বাংলাদেশের, আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর হুমকি। এবং তারা হয়তো স্পষ্ট দেখছে যে বর্তমান সরকার, দেশের মানুষের যেই নির্বাচিত সরকার, এই সরকার ক্ষমতা আসার পর তারা যতভাবেই দেশের মানুষকে পুনরায় আবার শৃঙ্খলাবদ্ধ করতে চাইছে, ততবারই তারা ব্যর্থ হয়েছে। এবং বর্তমানেও সীমান্তে মনে করেছিল যে এই সরকার হয়তো বা প্রতিবাদ করবে না, বিজেপিকে নরম হয়ে থাকতে বলবে, বিজেপিকে প্রতিবাদ করতে নিষেধ করবে বা বিজেপি কিছু বলবে না, কিন্তু এখন দেখছি তার উল্টো। কোনোভাবেই বাংলাদেশে তারা পুশিন করতে পারছে না, বাংলাদেশিদেরকে কোনোভাবেই তারা আক্রমণ করতে পারছে না, বাংলাদেশিদেরকে তারা গুলি করে শেষ করতে পারছে না, বরং বিজেপি তার পাল্টা জবাব দিচ্ছে, পাল্টা উত্তর দিচ্ছে। সুতরাং এখন
এই মুহূর্তে এই দীনেশ ত্রিবেদী তিনি বাংলাদেশে এসে যেই সমস্ত কথা তিনি বলেছেন, এটা অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করছে এদেশের মানুষ। যেই কারণে তার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করার দাবিও তারা জানাচ্ছে। আপনিও এই দাবির সাথে একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।